আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমি গত ভিডিওতে আপনাদেরকে অ্যাবডোমেন এক্সামিনেশন দেখেছি। আজকে আমি চেস্ট এক্সামিনেশন দেখাবো। তো বরাবরের মতো সব এক্সামিনেশনেই গেটিং ইন্ট্রোডাকশন, কনসেন্ট, স্ক্রিনিং, প্রপার এক্সপোজার এগুলো করে নিতে হবে। এগুলো করার পর আমরা সরাসরি পেশেন্টের কাছে চলে যাব। পেশেন্টের কাছে গিয়ে আমরা প্রথমেই যেহেতু চেস্ট এক্সামিনেশন, চেস্ট হচ্ছে ফ্রন্ট অফ দ্য চেস্ট এবং ব্যাক অফ দ্য চেস্ট, দুই পাশে থাকে। এই জন্য আমরা প্রথমে ফ্রন্ট অফ দ্য চেস্ট এক্সামিনেশন করে নেবো, দেন ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিনেশন করে নেবো। তো ফ্রন্ট অফ দ্য চেস্ট এক্সামিনেশন করার শুরুতে প্রথমে আমাদেরকে কী করতে হবে, যেহেতু এক্সপোজার করাই আছে, নতুন করে আমাদের এক্সপোজার দরকার নেই। আমাদেরকে তিনটা অ্যাঙ্গেল থেকে পেশেন্টকে দেখে নিতে হবে। প্রথমটা হচ্ছে পেশেন্ট বরাবর। পেশেন্ট বরাবর আমি দেখে নেব হচ্ছে চেস্ট বরাবর। দেন আমরা ফুটিংয়ে চলে যাব। পায়ের দিক থেকে আমরা পেশেন্টকে দেখে নেব। পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে এগুলো দেখে নিব। তারপর আমরা মাথার দিক থেকে অর্থাৎ হেডিংটা দেখে নেব। আচ্ছা, আমরা যে তিনটা অ্যাঙ্গেল থেকে পেশেন্টকে দেখলাম, মূলত এখানে কি দেখলাম, এখানে আমরা পেশেন্টকে ইন্সপেকশন করলাম। ইন্সপেকশনের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। যেমন প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছে শেপ অফ দ্য চেস্ট এবং বাইল্যাটারাল সিমেট্রি আছে কিনা সেটা দেখলাম। বাইল্যাটারাল সিমেট্রি মানে কি, অর্থাৎ এ পাশে এবং এ পাশে দুই পাশে চেস্টের সাদৃশ্য আছে কিনা সেটা দেখে নিলাম। দেন হচ্ছে আমরা শেপ অফ দ্য চেস্ট। শেপ অফ দ্য চেস্ট, নর্মাল শেপ অফ দ্য চেস্ট কেমন হয়, এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এটা হচ্ছে উপর থেকে নিচে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, আর এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। নর্মাল চেস্টের ক্ষেত্রে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটারের অনুপাত হচ্ছে 5:7, 5:7। কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশনে এই ডায়ামিটারটা চেঞ্জ হয়। যেমন কয়েকটা অ্যাবনর্মালিটি আছে, যেমন তিনটা অ্যাবনর্মালিটির কথা বলা যায়। যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার পেশেন্টে বেড়ে যায়, সেটা হবে ব্যারেল শেপ চেস্ট। ব্যারেল শেপ চেস্ট সাধারণত সিভিয়ার সিওপিডি পেশেন্টদের এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার যে সমস্ত পেশেন্ট আছে ওল্ড এজে, তাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায় এবং তাদের শেপটা হয় ব্যারেল শেপ চেস্ট। ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা আছে হচ্ছে পেকটাস এক্সকাভেটাম বা ফানাল শেপ চেস্ট। এরকম চেস্টে কি হয়, এটা হচ্ছে কনজেনিটাল, এর কষ্ট হচ্ছে কনজেনিটাল। এখানে কি হয়, এই এরিয়াটা ডিপ্রেস হয়ে যায় এবং একদম ফানালের মতো হয়ে যায় ওই শেপটা। ঠিক আছে, এটা হচ্ছে কনজেনিটাল কজে হয়। দেন আরেকটা হচ্ছে পেকটাস ক্যারিনেটাম বা পিজন শেপ চেস্ট। কবুতরের যে চেস্টটা আছে বা বুক আছে এরকম। ঠিক আছে, ঠিক এনার চেস্টটা কেমন হয়ে যাবে, তখন এরকম হয়ে যাবে, দুই পাশ থেকে এরকম হয়ে যাবে। এরকম হলে বলা হচ্ছে পেকটাস ক্যারিনেটাম বা পিজন শেপ চেস্ট। এই পিজন শেপ চেস্টের কারণ কি, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পড়বে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। এরকম ক্ষেত্রে চেস্টটা এরকম হয়ে যেতে পারে। দেন আমরা কি লক্ষ্য করব, দেন হচ্ছে রেসপিরেটরি রেট এবং রিদম। তার মুভমেন্টটা দেখবো আমরা। রেসপিরেটরি রেট আমরা পেশেন্টের অগোচরে আমরা এটা কাউন্ট করে নিব, অর্থাৎ হাত বা অন্য কোনো কিছু ধরে পেশেন্টের কনসার্ন অন্যদিকে নিয়ে আমরা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড রেসপিরেটরি রেট কাউন্ট করে নেব। 15 সেকেন্ড কাউন্ট করলে লাস্টে 4 দিয়ে গুণ দিয়ে নেব, আর 30 সেকেন্ড কাউন্ট করলে লাস্টে 2 দিয়ে গুণ দিয়ে নেব। আমরা রেসপিরেটরি রেট কাউন্ট করে নেব। ঠিক আছে, নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে 12 থেকে 16 বিট পার মিনিট। ঠিক আছে, যদি এর থেকে বেশি হয় সেটাকে বলা হচ্ছে ট্যাকিপনিয়া, যদি কম হয় সেটাকে বলে ব্র্যাডিপনিয়া। ট্যাকিপনিয়া কোন কোন কজ হয়, সমস্ত লাং ডিজিজেই ট্যাকিপনিয়া হয়, যেমন পালমোনারি ফাইব্রোসিস, ইডেমা, সিওপিডি, এমফাইসেমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি ক্ষেত্রে সাধারণত ট্যাকিপনিয়া হয়। দেন ব্র্যাডিপনিয়া হচ্ছে নর্মালের থেকে যদি রেসপিরেটরি রেট কম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ব্র্যাডিপনিয়া। নর্মাল থেকে কম থাকলে ব্র্যাডিপনিয়া হয়। ব্র্যাডিপনিয়ার কজগুলো কি, যেমন অপিওয়েড টক্সিসিটি, হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, দেন হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার যদি বেড়ে যায় সেই পেশেন্টের, তারপর হচ্ছে এইসব ক্ষেত্রে মূলত হচ্ছে ব্র্যাডিপনিয়া দেখা যায়। দেন হচ্ছে কি, আমরা রিদমটা দেবো। রিদমটা কি, রেসপিরেশন হচ্ছে ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন দুইটা মিলে হচ্ছে রেসপিরেশন। এই প্রতিবার রেসপিরেশনে সময়টা সেম থাকতেছে কিনা এটা দেখবো। যদি সময়টা সেম না থাকে তাহলে তার রিদমটা হবে ইরেগুলার, এবং ইরেগুলার হয় হচ্ছে মেইনলি সেন স্টক ব্রেথিংয়ের ক্ষেত্রে এবং পোস্ট মাউথ ব্রেথিংয়ের ক্ষেত্রে রিদমটা ইরেগুলার হতে পারে। দেন আমরা কি করব, দেন আমরা তার কোনো সোয়েলিং আছে কিনা এটা দেখে নেব। যেমন তার চেস্টে মূলত কোন ধরনের সোয়েলিং থাকতে পারে, মেটাস্টেটিক টিউমার নডিউল থাকতে পারে, দেন হচ্ছে নিউরোফাইব্রোমা থাকতে পারে, এছাড়া থাকতে পারে হচ্ছে লাইপোমা। এটা আছে কিনা দেখে নেব। এই পেশেন্টের এটা নেই। দেন আমরা ভাস্কুলার অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটাও দেখে নেব। ভাস্কুলার অ্যাবনর্মালিটিসের মধ্যে কি থাকতে পারে, স্পাইডার নেভি থাকতে পারে। স্পাইডার নেভিটা হচ্ছে স্পাইডার নেভি থাকতে পারে, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা থাকতে পারে এবং অবস্ট্রাকশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা থাকতে পারে। স্পাইডার নেভিটা কি, স্পাইডার নেভিটা হচ্ছে মাকড়সার মতো। ঠিক আছে, মাকড়সার মতো মাঝখানে থাকবে হচ্ছে রেড স্পট থাকবে এবং চারপাশে হাত পা ছড়ানো থাকবে।
এরকম একটা স্পট দেখা যাবে স্কিনে, ঠিক আছে? এটা হচ্ছে স্পাইডার নেভি। আর হচ্ছে কোয়াক্টেশন অফ দেওয়াটা কি? কোয়াক্টেশন অফ দেওয়াটা হচ্ছে এটা আমাদের এখানে থেকে হার্ট, এখান থেকে আর্চ অফ দেওয়াটা, আর্চ অফ দেওয়াটা কন্টিনিউশন করে কি ডিসেন্ডিং থোরাসিক আউটটা, ডিসেন্ডিং থোরাসিক আউটটা হওয়ার আগে এখানে অনেকটা কনস্ট্রিক্ট হয়ে যায়। এটা হচ্ছে কোয়াক্টেশন অফ দেওয়াটা। আর সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনটা কি? সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে? জুগুলার ভেনটা একটু ডাইরেক্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হতে পারে, ঠিক আছে? দেন আমরা কি দেখবো? যে আমরা পেশেন্টের হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবো, যেহেতু এটা পেশেন্টটা ইয়াং অনেক, ঠিক আছে? তাই এখনো চেস্টের শেষে এরকম কোনো হেয়ার নেই। দেন পিগমেন্টেশন দেখে নেবো, কোনো স্কার মার্ক আছে কিনা দেখে নেবো। এগুলো দেখা শেষ হলে আমাদের কি হবে? মূলত ইন্সপেকশন শেষ হয়ে যাবে। ইন্সপেকশন শেষে আমরা কি শুরু করবো? পালপেশন শুরু করবো। পালপেশনের শুরুতে আমরা কি করবো? পালপেশনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে ট্রাকিয়া দেখতে হবে। পালপেশনে আমাদের কি করতে হবে? ট্রাকিয়া দেখতে হবে। আমরা এইভাবে হাত দিব। প্রথমে আমার তার জুগুলার নস আছে, জুগুলার নসের দুই পাশে আমরা এই একটা ইন্ডেক্স ফিঙ্গার আর একটা রিং ফিঙ্গার দিব, এবং দেওয়ার পরে তার মিডল ফিঙ্গারটা আমরা কি করবো? ট্রাকিয়ার বসাবো, এবং পেশেন্টকে একটা ঢোক গিলতে বলবো। ঢোক গিললে ট্রাকিয়াটা আমি ফিল করতে পারবো। এবার ট্রাকিয়াটা ফিল করার পরে আমি এই পাশে একবার চাপ দিব, এই পাশে একবার চাপ দিব। যদি দুই পাশে ভিতরে ঢুকে যায় ফিঙ্গার, অর্থাৎ তার ট্রাকিয়াটা সেন্টারে আছে, তার ট্রাকিয়ার পজিশনটা সেন্টার। এই ট্রাকের পজিশনটা রাইট অথবা লেফটে শিফট করতে পারে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে। আমরা রাইটে শিফট করছে নাকি লেফটে শিফট করছে এটা দেখে বুঝতে পারবো যে তার লাঙে কোনো ডিজিজ আছে কিনা। যদি সাপোজ যদি রাইট লাঙের কথা চিন্তা করি, তাহলে যদি ম্যাসিভ প্লিউরাল ইকুয়েশন বা টেনশন নিউমোথ্রাক্স থাকে, তাহলে রাইট লাঙে থাকে, তাহলে তার ট্রাকিয়াটা লেফটের দিকে ডেভিয়েট হবে, অর্থাৎ লেফটের দিকে শিফট করবে। কিন্তু যদি তার কোলাপস অফ দ্য লাং এবং ফাইব্রোসিস থাকে, তাহলে কি করবে? তার ট্রাকিয়াটা সেম সাইডে ডেভিয়েট হবে, অর্থাৎ সেম সাইডে শিফট করবে, ঠিক আছে? তো আমরা মেনলি ট্রাকিয়ার পজিশন দেখে আমরা বিভিন্ন ধরনের রোগ ডায়াগনোস করে ফেলতে পারবো এখানে। তো ট্রাকিয়া দেখা শেষ হয়ে গেলে আমরা কি করব? ট্রাকিয়া দেখা শেষ হয়ে গেলে আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখবো, অর্থাৎ চেস্ট কতটুকু ফুলে উঠতেছে নাকি উঠতেছে না সেটা দেখে নিব। অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে আমরা কি হয় চেস্টটা ফুলে ওঠে সেটা দেখে নেব। তো আমরা 3টা পজিশন থেকে দেখে নেবো, একটা হচ্ছে আপার, মিডল আর হচ্ছে লোয়ার। 3টা পজিশন থেকে আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখে নেব, ঠিক আছে? প্রথমে আমরা কি করব? তার আপার পজিশন থেকে দেখে নেব। প্রথমে পেশেন্টকে কি করবো? আমরা পেশেন্টকে এবার বলবো একটু জোরে শ্বাস নিতে। শ্বাস নেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? আমার হাতটা দুই পাশে সরে গেল এবং সমানভাবে সরে গেল। এতে বুঝলাম আমরা যে উপরে চেস্ট এক্সপেন্সিবিলিটি ঠিক আছে। তারপর আমরা কি করবো? মিডল, ঠিক আছে? দুই পাশ থেকে চাপ দিব, চাপ দিয়ে পেশেন্টকে বলবো জোরে শ্বাস নিতে। শ্বাস নেওয়ার কারণে কিন্তু আমার হাত দুই পাশে আবার সরে গেল। দিন আমরা কি করব? লোয়ার সাইডে কি করবো? বিলো দ্য নিপল, মেইনলি বিলো দ্য নিপল আমরা কি করবো? দুই পাশ থেকে হাত চাপ দিয়ে টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ধরবো, তারপর শ্বাস নিতে বলবো। এই যে আবার সরে গেল, অর্থাৎ তার চেস্ট এক্সপেন্সিবিলিটি ঠিক আছে। দেন আমরা কি করব? এটা আমরা ফিতাতে মেপে দেখবো। মেইনলি এটা ফিতাতে মাপলে কত আসবে? 3 to 5 সেন্টিমিটার যদি আসে, তাহলে আমরা বুঝবো যে তার চেস্ট এক্সপেন্সিবিলিটি নর্মাল। যদি এর কম আসে, তাহলে রিডিউসিং চেস্ট এক্সপেন্সিবিলিটি, ঠিক আছে? ঠিক আছে। আমরা একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একদম নিপল বরাবর করে নিতে হবে, ঠিক আছে? আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে 79। যদি আমরা শ্বাস নিতে বলি 83, অর্থাৎ প্রায় 4 সেন্টিমিটার এক্সপ্যান্ড করলো, অর্থাৎ তার এক্সপেন্সিবিলিটি ঠিক আছে। দেন আমরা কি করব? ভোকাল ফিমিটাস চেক করে নিব। ভোকাল ফিমিটাস কি? আমাদের যে ডিজিটাল এক্সামিনেশনে এখন অনেক টিচার ভোকাল ফিমিটাস চেক করা খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু এটা আছে সেহেতু আমরা এটা করে নেওয়ার চেষ্টা করবো। দেন যদি টিচাররা না করে, তখন আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ভোকাল ফিমিটাস কই দেখবো? আমরা দেখবো হচ্ছে অ্যাপেক্স দেখবো, অর্থাৎ সুপ্রা ক্লাভিকুলার রিজন, ক্লাভিকুলার, দেন হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার, এবং আমাদের যে ইন্টারকোস্টাল স্পেসগুলো আছে, এই জায়গায় আমরা কি করব? ভোকাল ফিমিটাস দেখে নেব। ভোকাল ফিমিটাস দেখার জন্য আমরা পেশেন্টকে বলবো যে একটা শব্দ করতে, যেন শব্দটা ভাইব্রেশন হয়, যে কোনো ধরনের শব্দ যেগুলো ভাইব্রেট হয়, যেমন 33, 99 বা আদার্স যে কোনো শব্দ। তো আমরা প্রথমে পেশেন্টকে 3 করতে বলবো, ঠিক আছে? এবং আমরা এইভাবে আমাদের এই আলনার সাইড দিয়ে আমরা ভোকাল ফিমিটাস চেক করবো এবং ভাইব্রেট করবো, আমাদের হাতও ভাইব্রেশন হবে। আপনি 3 বলেন তো। আবার বলেন। ক্লাভিকলে, ইনফ্রাক্লাভিকুলার, আবার 3। আমাদের এই রিজনটা শেষ হয়ে গেল। এরপর আমরা কি করব? আমরা স্পেসগুলোতে চলে আসবো। এটা তো হচ্ছে আমাদের মেইনলি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আমরা এখান থেকে শুরু করব। 3 বলেন তো। এখানে, দেন এইখানে 6, আবার বলেন 3। আচ্ছা, তুমি যে 3 বললো, এটা কিন্তু উপর থেকে ধীরে ধীরে ভাইব্রেশনটা কমতে থাকলো। এরপর আমরা কি করব? এই রিজনটা দেখে নিব। এখানে কোথায় দেখবো? 4,
6 8, ঠিক আছে। মেইনলি এটা 4 হবে এখানে, 4 3 3 বলেন তো 3 3 আবার বলেন 3 3 বলেন 3 3 আবার বলেন 3 3 আবার বলেন 3 3 আবার 3 3 আবার বলেন। 3 3। আচ্ছা, আমরা দেখলাম যে তার ভাইব্রেশন, আমরা হাতে যে ফিল করলাম ভাইব্রেশন মেইনলি এই রিজনে অনেক হাই, দেন যখন আমরা উপর থেকে নিচে আসলাম ভাইব্রেশনটা কমতে থাকলো, এবং এখানে অনেকটাই কম, নাই বললেই চলে, ঠিক আছে। ভাইব্রেশনটা আমরা এখানে পেলাম না। এর মাধ্যমে আমরা কি করলাম, ভোকাল ফিমিটাস চেক করে ফেললাম। এখানে ভোকাল ফিমিটাস কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে ভোকাল ফিমিটাস বাড়বে এবং কিছু আছে কমবে। কারণ কোন কোন ডিজিজ কন্ডিশন ভোকাল ফিমিটাস বাড়তে পারে, যেমন যদি হতে পারে নিউমোনিয়া বা কনসিডিলেশন, দেন হতে পারে ক্যাভিটেশন অফ দ্য লাং অ্যান্ড ফাইব্রোসিস, হলে কি হবে, ভোকাল ফিমিটাস বাড়বে। এবং কমবে কোথায়, কয়েকটা ডিজিজে কমতে পারে, যেমন পালমোনারি ইডিমার কথা বলি, দেন হচ্ছে প্লুরাল ইফিউশন, দেন হচ্ছে আরও বেশ কয়েকটা ডিজিজ কন্ডিশনে ভোকাল ফিমিটাস কমতে পারে, ঠিক আছে। এর মাধ্যমে আমরা পালপেশন শেষ করব। এরপর আমরা কি করব, পারকাশন করব। আমরা যে যে জায়গায় যে লাইন বরাবর আমরা ভোকাল ফিমিটাস দেখলাম সেই লাইনে আমরা কি করব, পারকাশন করব। পারকাশনের তো নিয়মটা বলে দিছি। পারকাশন করার সময় অবশ্যই আমার হাতে কোনো ঘড়ি থাকবে না। যদি ঘড়ি থাকে, আমরা যদি এইভাবে পারকাশন করি শব্দটা কিন্তু ঘড়ি আসবে। তাই আমরা ঘড়ি থাকলে সেটা পারকাশন করার সময় খুলে নিব। খুলে নিয়ে আমরা ঠিক প্রথমে করবো অ্যাপেক্স অফ দ্য লাং, লাঙে আমরা পারকাশন করব। কাছে নিয়ে আসুন আরো। হ্যাঁ, আমরা প্রথমে অ্যাপেক্স অফ দ্য লাঙে পারকাশন করব। অনেক শব্দ শোনা যাচ্ছে। তারপর আমরা কি করবো, ক্লাভিকুলা। ক্লাভিকুলা করার সময় আমরা হাত দিব না। তারপর আমরা ইন্ট্রাক্লাভিকুলার, এখানে অনেক শব্দ শোনা যাচ্ছে। তারপর আমরা কি করব, সেকেন্ড থার্ড ফোর্থ ইন্টারকস্টাল স্পেসগুলোতে আমরা পারকাশন করব। এটা সেকেন্ড। দেন আমরা কি করব, এবার আবার পারকাশন করে যাব। মেইনলি এগুলো মেইন লাগে, এবার আবার খুব একটা দরকার হয় না। দেখি, আচ্ছা, আমরা পারকাশনে মেইনলি তার এই বরাবর যে পারকাশন করলাম এখানে সাউন্ডগুলো অনেক হাই পেলাম। আচ্ছা, পারকাশনে বেশ কয়েকটা সাউন্ড পাওয়া যায়, নর্মাল অ্যাবনর্মাল সাউন্ড আছে। লাঙের ক্ষেত্রে, পারকাশনের ক্ষেত্রে 4টা সাউন্ড আছে। একটা হচ্ছে রেজোনেন্ট, যেটা হচ্ছে নর্মাল লাং তাদের যে সাউন্ডটা শোনা যাবে সেটা হচ্ছে রেজোনেন্ট। দেন হাইপার রেজোনেন্ট হতে পারে। হাইপার রেজোনেন্টের ক্ষেত্রে কী হবে, হাইপার রেজোনেন্ট হলে নর্মাল থেকে একটু বেশি শব্দ শোনা যাবে। কোন কন্ডিশন শোনা যেতে পারে, এটা হচ্ছে এমফাইসিমা বা নিউমোথোরাক্স যাদের ক্ষেত্রে হবে, তাদের ক্ষেত্রে হাইপার রেজোনেন্ট সাউন্ড শোনা যাবে। দেন কি হবে, কিছু ক্ষেত্রে সাউন্ড কম শোনা যায়, সেটাকে বলে ডাল। আর আরও অনেক বেশি কম শোনা গেলে সেটাকে বলে স্টোনিডাল। অর্থাৎ ডাল এবং স্টোনিডাল, যে ডাল সেটাকে বলা হয়েছে উডি ডাল বলা হয় অনেক সময়। উডি ডাল সাউন্ডটা কখন শোনা যাবে, যখন হচ্ছে পালমোনারি ইডিওমা, ফাইব্রোসিস বা অ্যাজমা এই টাইপের কিছু ডিজিজ কন্ডিশন থাকবে লাঙের, সেক্ষেত্রে উডি ডাল শোনা যাবে। এবং দেন স্টোনিডালটা কখন শোনা যাবে, যখন প্লিউরাল ইফিউশন হবে। যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে তখন সাউন্ড একদম ডাল হয়ে যাবে, ঠিক আছে। এর মাধ্যমে আমরা কি করব, পারকাশন শেষ হলো। দেন আমরা কি করব, অসকালটেশনে চলে যাব। অসকালটেশনের ক্ষেত্রে ঠিক সেম, যে যে জায়গায় আমরা মেইনলি পারকাশন করলাম সেই লাইন বরাবর আমরা কি করব, অসকালটেট করব। আচ্ছা, অসকালটেশনের ক্ষেত্রে আমরা মূলত কোন ধরনের সাউন্ড শুনি, একটা হচ্ছে বেথ সাউন্ড আর একটা হচ্ছে অ্যাডেড সাউন্ড। বেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড এবং ভোকাল রেজোনেন্স শুনে থাকি, ঠিক আছে। তো বেথ সাউন্ডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভেসিকুলার সাউন্ড, ভেসিকুলার বেড সাউন্ড, একটা হচ্ছে বঙ্কিওল, আর একটা হচ্ছে ভেসিকুলার বেড সাউন্ড উইথ প্রলং এক্সপাইরেটরি, ঠিক আছে। অ্যান্ড ভেসিকুলার কাদের, যাদের লাং নর্মাল তাদের ক্ষেত্রে ভেসিকুলার সাউন্ড শুনবো। অর্থাৎ এখানে রেসপিরেশন সমান হচ্ছে ইন্সপাইরেশন প্লাস এক্সপাইরেশন। এই ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে ভেসিকুলার সাউন্ড শুনবো। দেন কি করব, বঙ্কিওল সাউন্ডটা কখন শোনা যাবে, যখন ইনস্পাইরেশন এবং এক্সপাইরেশনের মধ্যে গ্যাপ থাকবে, কিছু সময় বন্ধ থাকবে সাউন্ড, তখন হচ্ছে ভেসিকুলার সাউন্ড শুনবো। এই সাউন্ডটা কখন শোনা যেতে পারে, এটা হচ্ছে কনসিডিলেশন থাকলে, ক্যাভিটেশন থাকলে, কোলাপস অফ দ্য লাং থাকলে আমরা এই সাউন্ডটা শুনবো। দেন আমরা কি করব, দেন হচ্ছে ভেসিকুলার বেড সাউন্ড উইথ প্রলং এক্সপাইরেটরি সাউন্ড। এটা কখন শোনা যেতে পারে, এটা হচ্ছে
ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা ইত্যাদি কন্ডিশনে এই সাউন্ডটা শোনা যেতে পারে। ঠিক আছে, দেন আমরা অ্যাডেড সাউন্ড বিভিন্ন ধরনের অ্যাডেড সাউন্ড আছে, ওইটা আমি একটু পরে বলছি, আগে আমি অসকালটেশনটা করে নিই। অসকালটেট করে আমি বিভিন্ন ধরনের অ্যাডেড সাউন্ডটা বলে নিব। অসকালটেশনে করার প্রথমে আমরা অ্যাপেক্স অফ দ্য বিট অসকালটেট করব। অসকালটেট করার জন্য আমরা অ্যাপেক্স অফ দ্য বিট অসকালটেট করার জন্য আমরা স্টেটর বেলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এইভাবে মেনলি স্টেটরে ধরবো, আমি এইভাবে ধরছি, যেহেতু এখানে জায়গা কম। এইখান দিয়ে অসকালটেট করা দরকার হয়, আমি সাধারণত করবো না, আমি সরাসরি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ধরে দেবো। পেশেন্টকে বলবো লম্বা লম্বা শ্বাস নিতে। এরপর আমরা অ্যাক্সিলারি বরাবর চলে যাব। আচ্ছা, এভাবে আমরা আমাদের অসকালটেশন শেষ করবো। যেহেতু এই পেশেন্টের আমাদের লাঙে কোনো সমস্যা নেই, তাই আমরা যে সাউন্ডটা শুনতে পেলাম সেটা হচ্ছে নর্মাল সাউন্ড, নর্মাল বেড সাউন্ড, অর্থাৎ ভেসিকুলার বেড সাউন্ড। ঠিক আছে, আর কিছু কন্ডিশন আছে, কিছু পেশেন্ট থাকবে যাদের হচ্ছে সাউন্ড নর্মাল শোনা যাবে না, তাদের ক্ষেত্রে অ্যাডেড সাউন্ড শোনা যাবে। অ্যাডেড সাউন্ডের মধ্যে কয়েকটা প্রকারভেদ আছে, যেমন হচ্ছে ক্রিপিটেশন বা ক্র্যাকলস, দেন হচ্ছে রংকাই বা হুইজ এবং প্লুরাল ড্যাব। ঠিক আছে, কিপিটেশন হচ্ছে দুই ধরনের সাউন্ড আছে। কিপিটেশনটা হচ্ছে ইন্টারাপ্টেড নন মিউজিক্যাল সাউন্ড। ইন্টারাপ্টেড নন মিউজিক্যাল সাউন্ডটা হচ্ছে কিপিটেশন, এবং এই কিপিটেশন সাউন্ডটা দুই টাইপ আছে, একটা হচ্ছে ফাইন, একটা হচ্ছে কোয়ার্স। ফাইনটা হচ্ছে যখন ইন্সপাইরেশন নেবে তখন শোনা যাবে, আর কোয়ার্সটা কখন শোনা যাবে, যখন হচ্ছে এক্সপাইরেশন হবে তখন শোনা যাবে। কিপিটেশন গেল। দেন হচ্ছে রংকাই। রংকাইটা হচ্ছে কি, রংকাইটা হচ্ছে যাদের সিওপিডি থাকবে, ক্রনিক অ্যাজমা থাকবে, ক্যাভিটেশন থাকবে ইত্যাদি পেশেন্টের ক্ষেত্রে রংকাই সাউন্ডটা শোনা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে হাই পিচ হুইসলিং মিউজিক্যাল সাউন্ড। এটা হচ্ছে রংকাইটা হচ্ছে হাই পিচ হুইসলিং মিউজিক্যাল সাউন্ড। দেন হচ্ছে কি বললাম, প্লুরাল রাব। প্লুরাল রাবটা কি, আমাদের যে লাঙের যে প্লুরা আছে, প্লুরা দুইটা আবরণ আছে, দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরা যখন একে অপরের সাথে ফিকশন করবে, একে অপরের ফিকশনে আসবে, ঠিক তখন যে সাউন্ডটা শোনা যাবে, যে সাউন্ডটা পরিস হবে, সেটাকে বলে প্লুরাল রাব। এই সাউন্ডটা কখন শোনা যাবে, এই সাউন্ডটা শোনা যাবে হচ্ছে যখন ডিপ ব্রেথিং এর ক্ষেত্রে। ডিপ ব্রেথিং এর কোন সময়, ডিপ ব্রেথিং এর অ্যাট দ্য এন্ড অফ ইন্সপাইরেশন এবং বিগিনিং অফ এক্সপাইরেশনের সময় এই সাউন্ডটা শোনা যাবে। এবং কোন কোন পেশেন্টে শোনা যাবে, যাদের অ্যাজমা থাকবে, ক্রনিক ব্রঙ্কাইটিস থাকবে এবং এমফাইসিমা থাকবে, তাদের ক্ষেত্রে এই সাউন্ডটা শোনা যাবে। এর মাধ্যমে দেন আমরা কি বললাম, আর একটা বাকি হচ্ছে ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স হচ্ছে উনি যে কথা বলবে এটাই দেখলে বোঝা যাবে এটা হচ্ছে ইরেগুলার বা রেগুলার না, সেটা আমরা বলে দিব। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের কি ফ্রন্ট অফ দ্য চেস্ট এক্সামিনেশন কমপ্লিট হবে। দেন আমরা ব্যাক অফ দ্য চেস্টে চলে যাবো। ঠিক আছে, আমার পেশেন্টকে তারপর উঠতে বলবো। ঠিক আছে, এই পাশে এদিকে ঘুরেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওই পাশে চলে যাই তাহলে। ব্যাক অফ দ্য চেস্টে আমরা কি করবো, ব্যাক অফ দ্য চেস্টে প্রথমে আমরা ইন্সপেকশন করে নেবো, দেখে নেবো কোনো কিছু অ্যাবনর্মালিটি আছে কিনা দেখে নেবো। ইন্সপেকশন শেষ হলে আমরা কোথায় চলে যাবো, পালপেশন চলে যাবো। পালপেশনে কি করবো, চেস্ট এক্সপেন্সিভিটি দেখবো, আবার ঠিক সেম ভাবে এইভাবে দুই পাশে টান দিয়ে ধরবো এবং পেশেন্টকে শ্বাস নিতে বলবো। এই যে হাত সরে গেল, এখানে তিনটা পজিশনে নিতে পারি। এই যে সরে গেল, আপার মিডল লোয়ার, টান দিয়ে নিয়ে হাত ধরবো, শ্বাস নিতে বলবো, হাত সরে গেল। এখানেও চাইলে আমরা ফিতা দিয়ে কি করে নিতে পারি, চেস্ট এক্সপেন্সিভিটি মেপে নিতে পারি। ঠিক আছে, আমি আপাতত দেখাচ্ছি না ওটা, এখানে আমরা দুই পাশে ফিতা দিয়ে চেস্ট এক্সপেন্সিভিটি মেপে নেবো ঠিক আছে কিনা। আচ্ছা গেল, ভালবেশন এটা গেল। এখানে আমরা ভোকাল ফিমিটাস দেখে নিতে পারি। ওই সেপ কোথায় কোথায়, প্রথমে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য বিচে দেখবো, অ্যাপেক্স অফ দ্য লাঙে দেখবো, তারপর হচ্ছে 1 2 3 1 2 3 এই পজিশনে ভোকাল ফিমিটাস দেখে নেবো। তারপর হচ্ছে ভার্টিবাল রিজন এবং দেন হচ্ছে ডরসাম স্ক্যাপুলার লাইন, এটা হচ্ছে স্ক্যাপুলার ডরসাল স্ক্যাপুলার লাইন বরাবর আমরা দেখে নেবো ভোকাল ফিমিটাস। আমি ওটা ভোকাল ফিমিটাসটা আপাতত দেখাচ্ছি না। দেন আমি সরাসরি কোথায় চলে যাবো, পারকাশনে চলে যাবো। পারকাশনের ক্ষেত্রে কি করবো, পারকাশন যেখানে যেখানে ভোকাল ফিমিটাস সেখানে সেখানে। ঠিক আছে, আমি পারকাশন করে দেখাচ্ছি। পারকাশন করবো এই লাঙে, অ্যাপেক্স অফ দ্য লাং দেখি। তারপর কোথায় চলে আসবো, এখানে চাইলে করে নিতে পারি 1 2 3 1 2 3, খুব একটা দরকার হয় না, কিন্তু দরকার হচ্ছে এবার 4 5 6 4 5 6। এই ডিজাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট পারকাশনের ক্ষেত্রে।
তারপর আমরা কথা চলে যাবো ডরসাম স্ক্যাপুলার লাইনে। ডরসাম স্ক্যাপুলার লাইনে এখানে মূলত 6, 7, 8, 6, 7, 8 এই রিজনটা দেখে নেবো, 6, 7, 8 স্পেসটা। দেখে নেব। দেন ঠিক যে যে জায়গায় আমরা পারকাশন করলাম সেই সেই জায়গায় কি করব, অস্কালটেট করব। এন্ড অ্যাপেক্স অফ দ্য বিটে প্রথমে আমরা বেল সিলেক্ট করে নিব। বেল সিলেক্ট করে আমরা অ্যাপেক্স অফ দ্য বিট দেখব। দেখে নেওয়ার পর আমরা তারপর ডায়াফ্রাম সেট করব। ডায়াফ্রাম সেট করার পর এই পাশে দিয়ে দেখে শুরু করব এবং পেশেন্টকে বলবো লম্বা লম্বা শ্বাস নিতে। কারণ যেহেতু পেশেন্টের লাংয়ে কোনো সমস্যা নেই সেহেতু পেশেন্টের লাং সাউন্ড নর্মাল, ভেসিকুলার সাউন্ড। কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি। ওকে, এভাবে আমরা কি করব, অস্কালটেট শেষ করব। আচ্ছা, মেইনলি আমরা হচ্ছে ফ্রন্ট সাইডে আমরা করি অ্যাপেক্স অফ দ্য বি, অ্যাপেক্স অফ দ্য লাংয়ের অস্কালটেট করি এবং ব্যাক সাইডে কি করি, ব্যাক সাইডে হচ্ছে মিডল এবং লোয়ার জোনটা লাংয়ের অস্কালটেট করি। ঠিক আছে, এভাবে মূলত আমরা আমাদের ফ্রন্ট এবং ব্যাক অফ দ্য চেস্টের এক্সামিনেশন শেষ করব।